হ্যালো স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বললাম যে মানে আপনি যেমন বললেন না যে ক্লাসটা ঠিকঠাক চালানো যাচ্ছে না। হুম, হুম, বলুন, বলুন। হ্যালো। হুম, আমি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমিও, আপনি লক্ষ্য করেছেন বেশ কিছুদিন যাবত রেগুলারলি ক্লাস করতে পারছি না। মানে গিয়েছিলাম ওই গল ব্লাডার স্টোন অপারেশন করাতে। হ্যাঁ, আচ্ছা, তারপর আচ্ছা। মেঘালয় গিয়েছিলাম, হুম, মামা শ্বশুর মারা গেছে ওখানে। হুম, তারপরে ওটা চেক আপে গিয়েছিলাম মালদায়। হুম, হ্যাঁ, এই মানে আমিও অক্টোবর মাস থেকে একদম সিরিয়াসনেস ব্যাপারটাকে দেখবো স্যার। হুম, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে হ্যাঁ, আপনারা অ্যাবসেন্ট হলে কোনো যায় আসে না। কিন্তু আমি অ্যাবসেন্ট হলে তো সবার ক্ষতি। এইটা হচ্ছে না সে সমস্যাটা। তো ঠিক। হ্যাঁ। আপনারা একজন ঠিক। দুজন অ্যাবসেন্ট থাকলে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি অ্যাবসেন্ট করি তাহলে তো সবার পক্ষেই অসুবিধা হচ্ছে। তাই না? তা ঠিক আমিও চেষ্টা করব অক্টোবর থেকে। আমার কিছু কিছু তো সবাই জানেন, আমি অনেকবার বলেছি আমার কিছু পারিবারিক সমস্যা ছিল। আর আপনাদের কাছে বলতে লজ্জা নেই, আমি কিন্তু ওই নিজে রান্না করে খাচ্ছি ২ মাস যাবৎ। নিজে রান্না করছি, ঘর মুছছি। হ্যাঁ, আমার ঘরে কেউ নেই। আর রাত্রে আমার একা শোয়ার নিষেধ বলে, মানে পারিবারিক চাপ আছে, সেই জন্য আমি আমার মেয়ের বাড়ি খুব কাছাকাছি। আমি ওই টোটো করে যাওয়া যায়, টোটো করে আমি মেয়ের বাড়িতে যাই, সেখানে রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি। এখন ওখান থেকে আসতে আমার দেরি হয়ে যায়। আর দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি তো সকাল সকাল ঘুমাই আর সকাল সকাল উঠি, ভোর ভোর ৪টের সময় উঠি। তা আমার সেই ডেলি রুটিনটা একটু পরিবর্তন হয়ে গেছে। ওখানে আমার মেয়েরা অনেক রাতে খায়, অনেক রাতে ঘুমায়। আর স্বাভাবিকভাবে আমারও একটু রাত হয়ে যায়। আর ওরা ৮টার সময় ওঠে। আমার যে ভোর ৪টের সময় ওঠার যে অভ্যাসটা ছিল, সেই অভ্যাসটা নষ্ট হয়ে গেছে এই ২ মাসে। তা যার ফলে ওখান থেকে আসতেও আমার দেরি হয়ে যায়। এসে বাজার টাজার করে, তারপর রান্না করে, ঘর মুছে, এই সমস্ত মানে আনুষঙ্গিক কাজ করে, তারপরে আবার আমার একটু বহুদিন থেকে পড়াশোনা করার একটা ইচ্ছে বা অভ্যাস আর কি। বিভিন্ন রকম ফরেন রাইটারের বই টইগুলো পড়ি, কিছু নেট সার্চ করে কিছু ডাউনলোড করি। তা সেই সমস্ত করে টরে আপনাদের ঠিকমতো আমি ক্লাসগুলো করতে পারি। তা যাই হোক, আহ, খুব সম্ভবত ১লা অক্টোবর থেকে আমি সেই আগের ফর্মে যেতে পারি। আর ব্যাপারটা হচ্ছে, আহ, অনেক স্টুডেন্টের অনেক স্টুডেন্টেরই প্রচুর ডিউ রয়েছে। তা আমার যারা স্টুডেন্ট তারা সবাই কিন্তু মানে কিছু না কিছু প্রফেশনের সঙ্গে যুক্ত, এবং তারা কিন্তু বেকার না। সুতরাং আমাকে ওই বলে যে টাকা নিতে হবে, এইটা তো আমি আশা করিনি যে আপনাদের বলতে হবে আপনার অত টাকা ডিউ। তাই আমি আশা করেছিলাম যে নিজেরাই উদ্যোগ নিয়ে কার কত ডিউ মাসে মাসে ১০০ টাকা করে মানে পেমেন্ট করা তো এমন কিছু কঠিন কাজ না। তা সুতরাং এটা যা বুঝছি যে সেটা হচ্ছে, এটা একটা নেগলিজেন্স। অনেকেই কিন্তু তাদের যে করণীয়, সেই করণীয় কাজটা কিন্তু করেনি। তা সেই জন্য দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এরপরে যাদের ডিউ থাকবে, অনেকেই অধিকাংশই ১৫০০ টাকা দিয়ে ফুল পেমেন্ট করেই কিন্তু অনেকে ভর্তি হয়েছে, তাদের ব্যাপারে আমার কোনো সে নেই। কিন্তু যারা ৫০০ টাকা আর ১০০ টাকা দিয়ে, ৬০০ টাকা দিয়ে যারা অ্যাডমিশন নিয়েছে, তাদের কাছে আমি আশা করিনি যে তাদের কাছে আমার টাকাটা চাইতে হবে। এটা কিন্তু মানে আনএক্সপেক্টেড। যাই হোক, এবার আসা যাক। আমি ইসলাম সাহেবের কাছে যাব, কারণ ইসলাম সাহেব প্র্যাকটিক্যালি হোমিওপ্যাথি বিষয়ে কিছু মানে তেমন কিছু নলেজ নেই। উনি অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন, অ্যালোপ্যাথিটা বোঝেন। তা তা ইসলাম সাহেব, আপনাকে মাইক্রোফোনটা অন করে আপনার কি কি সমস্যা হচ্ছে বুঝতে, বা অথবা কিছু কোয়ারি, এই কোয়ারিগুলো
যদি একটু বলেন তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হয়। ইসলাম সাহেব বলুন। ইসলাম সাহেবকে বলছি, আপনি মাইক্রোফোনটা অন করে আপনাকে কিছু আমি জিজ্ঞেস করছি, সেটা আপনি একটু বলুন আর কি। কি ইসলাম সাহেব কিছু বলবেন না? না শুনতে পারেনি, না লাইনে নেই। আচ্ছা সমীর বাবু, আপনার বুঝতে কোথায় কোথায় অসুবিধা হচ্ছে একটু বলুন, তাহলে আমরা চেষ্টা করবো সেটা আপনাকে খানিকটা ক্লিয়ার করতে। কি কি বুঝতে অসুবিধা হচ্ছে? সমীর বাবু কি বেরিয়ে গেলেন? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আপনি হ্যালো। নবীন বাবু বলছেন তো না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওই সমীর বাবু ছিল, হ্যাঁ স্যার। উনি বোধহয় বেরিয়ে গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেলেন। বললাম যেটুকু পড়ছি স্যার, আপনার ওই যে নোটপত্র যেগুলো পাঠিয়েছিলেন হুম ওগুলো তো মোটামুটি ঠিকই আছে। হুম। এ বাদেও কিছু হ্যাঁ, সমস্যা নেই? এ বাদেও আমি আর বিপুল বাবু দুজনে মিলে কিছু বইপত্র কিনেছি। হুম হ্যাঁ, হুম। এবার আপাতত ওগুলো বিপুল বাবুই পড়াশোনা করছে, আমি অক্টোবর মাস থেকে নিয়ে নিয়ে পড়বো আর কি। আচ্ছা, আপনারা কি কি বই কিনেছেন? ওখানে যে অ্যালেনের কি কিনে কি নোটস, আচ্ছা আচ্ছা। ওটা। হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে নীলকমল ঘোষ না ভট্টাচার্য, নীলকমল বাবু, একজন আছেন নীলকমল বর্মন, আছে একজন। নীলকমল বর্মন হুম ওনার। হুম হ্যাঁ, হুম। এরকম আরো দু একটা বই কেনা হয়েছে, মোট 5টা বই কেনা হয়েছে। সাবজেক্টটা বলুন, কি কি বিপুল বাবুর কাছেই আছে। কি কি সাবজেক্ট? হ্যাঁ। কি কি সাবজেক্ট? সাবজেক্টগুলো একটু বলুন। ও, মেনলি মেটারিয়া মেডিকাটাই মেনলি কেনা হয়েছে। মূলত মেটেরিয়াল আমেরিকাটাই কেনা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর অন্যান্য সাবজেক্টগুলো কেনেননি, তাই তো? সেইভাবে কেনা হয়নি এখনো। এখনো টাইম আছে। আচ্ছা, সমীর বাবুকে প্রশ্ন করেছিলাম, বাইরে চলে গেলেন। তা আপনি হ্যাঁ স্যার, ওই একটা ফোন ঢুকেছিল, আচ্ছা কেটে গেছিল। আচ্ছা, আপনি বলুন, আপনার কিছু জিজ্ঞাসা নেই? হ্যাঁ। মোটামুটি আপনি যা করছেন তো ঠিকই আছে, আবার জিজ্ঞাসা বলতে ওই তেমন কিছু নেই। যেটা বুঝতে পারি না সেটা তো জিজ্ঞাসা করি। হ্যাঁ, সেটা অবশ্যই করবেন, জিজ্ঞেস তো করবেনই। কিন্তু হ্যাঁ, এখন ওটা তো আমি আমার সবসময় কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তা বিষয়টা হচ্ছে, আপনার যে সমস্ত মনের মধ্যে যে প্রশ্নগুলো আসে সেগুলো একটু নোট করে রাখবেন। হুম হুম। নোট করে, আমরা তো কিছু কিছু হুম আলোচনা ক্লাসে করি, আর সেই সমস্যাগুলো, আপনার যে সমস্যাটা থাকে আরো অনেকেরই থাকে, ফলে হুম আপনার সমস্যাটার উত্তর যদি পেয়ে যান তাহলে বাকিরাও জেনে গেল এই হুম বিষয়টা। তা আপনারা একটু নোট। সমস্যা নয়, এটা আলোচনা আছে। হ্যাঁ একটা আলোচনা আছে, সেটা আসলে আমি বাইরে থাকি তো অনেক সময়, ওই জন্য হ্যাঁ। হয় না। এটা কেস নিয়ে আর কি, একটা আর আ- আ- দুটো বাচ্চার কেস নিয়ে আছি। আমি পরে ওটা বলবো আপনার। হুম। আচ্ছা, আরেকটা কথা সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে হুম যে আমরা সবাইকে বলেছিলাম যে আপনারা ওই কিছু কিছু গেস্ট টেকিং করুন। হ্যাঁ, ওই যেরকম আমরা হুম ভার্চুয়ালি ক্লাস করি, এরকম ভার্চুয়ালি কিছু প্রশ্ন, মানে রুগী একটা দেখা শুরু করুন, করলে সেটা আমরা নিয়ে আলোচনা করতে পারি। এটা
প্র্যাকটিক্যালি আসলে বোঝার সুবিধা হয়। হুম। কিন্তু স্যার এইখানে ওইটা করা যাবে না, সেটা কেন সেটা আপনি শুনলেই বুঝতে পারবেন। হুম, এটা পুরোপুরি অন্ধকারে তীর মারার মতোই কাজ করতে হবে, ওই জন্যই একটু ডিফিকাল্ট এটা। ওটা আপনার সাথে না পরামর্শ করলে হবে না, হুম। আচ্ছা, আমি দুটো মানে জানেন কিছুই নেই। আ- না, আমরা আমরা দুটো কেস হিস্ট্রি পাঠিয়েছি ভিডিও করে। দেখে হুম। ওগুলো কি দেখেছেন? হুম। দেখেছেন কি? হ্যাঁ, ওটা তো আমি দেখেছি, ওই যে যেটা আমাদের বিপুল স্যারের সঙ্গে ছিল আর একটা ওইটা। কর্ণাটকের একটা ছিল। আর একটা কিন্তু পাইনি। আমি ওই একটাই আমি দেখছিলাম, আপনি দুটো বললেন তো আর কি। না, আর একটা কর্ণাটকের, ওটা আমি লিঙ্ক পাঠাইনি কাউকে। তা দেখলাম যে ও ভিউয়ার্স, হুম। অনেক কয়জন ভিউয়ার্স হয়ে গেছে, তাহলে অনেকে দেখেছে। হুম। ওটাকে এগুলো আপনাদের নিজের থেকে হুম। দেখতে হবে আর কি। আর আমার আমার মনে হয় আপনারা অনেকে সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করলে কিন্তু লিঙ্কটা আমাকে। না, করা হ্যাঁ, বলুন বলুন বলুন। করা আছে সাবস্ক্রাইব। কিন্তু আপনাদের কাছে তো সাবস্ক্রাইব করলে তো আপনাদের। তাহলে ওটা ইউটিউবে দেখতে হবে, হ্যাঁ, তাহলে তো সার্চ করতে হবে তাহলে একটু। হ্যাঁ, না না, আপনি আমার কথাটা বোধহয় ক্লিয়ার হয়নি আপনার কাছে। সেটা হচ্ছে আমাদের যে হুম। ইউটিউবটা আছে, তা ইউটিউবের নিচে হুম। ডান দিকে নিচে একটা লাল মানে বটম আছে, তাতে সাবস্ক্রাইব কথাটা হুম। লেখা আছে। ওইটাকে ওইটাকে যখন হুম। ক্লিক করবেন, ক্লিক করলে আপনার হুম। একটা অপশন আসবে, ঘন্টার চিহ্ন একটা অপশন আসবে। হুম। ওই ঘন্টার চিহ্নে উপরে পাশে দেখা থাকবে অল। অলটাকে দিয়ে আপনি যদি আচ্ছা। ওই ঘন্টার চিহ্নে প্রেস করেন, তাহলে আমাকে কিছুই পাঠাতে হুম। হবে না। যা যা মানে আপলোড হবে সমস্ত কেস হিস্ট্রিগুলো আপনার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। সমস্ত কেস হুম। কেস হিস্ট্রিটাই পৌঁছে যাবে। তা বা কোনো যে ভিডিও আমরা করছি সেই ভিডিওগুলো পৌঁছে যাবে, অটোমেটিকই চলে যাবে। তা সেটা করুন। আচ্ছা, আচ্ছা, অনেকে আমি শুধু ওই হুম, হোয়াটসঅ্যাপটা দেখি। অনেকে সেটা বোধহয় করেনি, যার জন্য তাদের কাছে যাচ্ছে না। আর অনেক সময় আমি লিঙ্ক পাঠাই না, আর লিঙ্ক যখন পাঠাই না। হুম। হ্যাঁ, হুম। লিঙ্ক, অথচ সেগুলো আমি ভিউয়ার্স দেখতে পাই, মানে আমাদের স্টুডেন্ট বাদেও বেশ কিছু পেয়েছি হুম। যারা কমেন্টস করেছে। তারা কিন্তু আমাদের স্টুডেন্ট না। হুম। তারা কিন্তু আমাদের স্টুডেন্ট না। আচ্ছা। তাহলে আমাদের স্টুডেন্টের বাইরেও অনেকে কিন্তু মানে সাবস্ক্রাইব করেছে আর কি। হ্যাঁ, হুম। আচ্ছা, এখনো তো অনেক কটা বাজলো এখন? হ্যাঁ, আচ্ছা, ইসলাম সাহেবকে কিছু বলার জন্য বলেছিলাম। আপনি লাইনে আছেন কি ইসলাম সাহেব? হ্যাঁ স্যার, আছি স্যার। হ্যাঁ, আপনাকে বিশেষ করে আপনাকে আমি প্রশ্ন করেছিলাম। আপনি তো অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন। তা বিষয়টা হচ্ছে যে হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি দুটো বিষয় কিন্তু একটু ভিন্ন ধরনের বিষয় আছে। তা সেখানে আপনার বুঝতে কি কোনো, হোমিওপ্যাথিটা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? মানে কোন দিকে অসুবিধা হচ্ছে সেটা বললে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। না স্যার, অসুবিধে তেমন কিছু দেখছি না। হুম, তবে ওষুধ অনেক সময় দেখছি যে দুটো তিনটে চারটে মানে ওষুধ একই রকম কাজ করে, তখন একটু সিলেকশন করতে প্রবলেম হয়। হুম। আপনি কি ওই আমাদের ওই ভিডিওটা দেখেছেন, অঙ্ক কষে হোমিওপ্যাথি ওষুধ নির্বাচন? দেখেননি? না স্যার, ওটা এখনো সময় পাইনি দেখার। এবার হচ্ছে আমরা হোমিওপ্যাথি ওষুধটা নির্বাচনটা কিভাবে করব। আমি যখন, এটা আসলে ইয়ে নয়, আপনি পোস্টে যখন যাবেন,
মেটেরিয়া মেডিকা আপনার নিশ্চয়ই কিনেছেন। মেটেরিয়া মেডিকা যখন পড়তে যাবেন দেখবেন যে আপনি যখন অ্যাকোনাইট পড়বেন দেখবেন যে অনেক কিছু লক্ষণ আপনার সঙ্গে মিল আছে। আবার যখন ব্রাইনিয়া পড়বেন তখন কিন্তু দেখবেন যে ব্রাইনিয়ার অনেক কিছু আপনার সঙ্গে মিল আছে। আবার যখন বেলোডোনা পড়বেন সেখানেও দেখবেন আপনার অনেক সিমটমসের সঙ্গে মিল আছে। তাহলে এই যে মিল, তাই এই মিলের থেকে আপনি কোন ওষুধটা কিভাবে সিলেক্ট করবেন? এবার যারা হ্যাঁ স্যার, ওটাই দেখছিলাম স্যার। রিসেন্টলি দেখছিলাম ক্যান্থারিস, এলসিরাম, এসবগুলো দেখছিলাম। মোটামুটি সব রকম দেখছি একই রকম ডিসকাস করছে। হ্যাঁ, তা এখন আমার তো অ্যালোপ্যাথির মতো অনেকগুলো ওষুধ সংমিশ্রণে দেওয়া যাবে না। অনেকগুলো ওষুধ আমরা সংমিশ্রণে দিতে পারবো না, কারণ হচ্ছে তাহলে সেটা আর হোমিওপ্যাথি থাকবে না। সেটা সেটা আর হোমিওপ্যাথি থাকবে না। হোমিওপ্যাথিটা হচ্ছে একটা তিনটে পিলারের উপরে দাঁড়িয়ে। একটা পিলার হচ্ছে সদৃশ বিধান, অর্থাৎ সিমিলারিটি থাকবে, মোর সিমিলার ওষুধ আমার নির্বাচন করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সিঙ্গেল মেডিসিন। আপনারা যেমন বিভিন্ন রকম টনিক, বিভিন্ন রকম ক্যাপসুল, বিভিন্ন রকম মানে ট্যাবলেট, অ্যালোপ্যাথি প্র্যাকটিস যারা করে, বড় বড় ডাক্তাররাও করে, তারা 15টা 16টা 18টা 20টা ওষুধ দেয়। তা এবং যে ওষুধগুলো দেয় সেই ওষুধগুলো কিন্তু তার মধ্যে আবার কম্বিনেশন আছে। আমাদের যেমন একটা ওষুধের সিমটমস নিয়ে আলোচনা করি যখন মেটেরিয়া মেডিকা আলোচনা করি, একটা মেডিসিনের সিমটমস নিয়ে আলোচনা করি। আর অ্যালোপ্যাথি যে ধরুন একটা ক্যাপসুল দিল, একটা ট্যাবলেট দিল, সেখানে কিন্তু একরকম ওষুধ নেই, অনেকগুলো ওষুধের সংমিশ্রণে ওই ট্যাবলেট বা ক্যাপসুল। এই বোধহয় খুব সময় বেলা সাহেব সাউন্ডটা বন্ধ রাখেন। হ্যাঁ, আপনার কি ওই সমুদ্রের ধারে বাড়ি নাকি? সমুদ্র দেখা যাচ্ছে? জি স্যার। না না, ওই বেলা সাহেব তো বলছিলেন, বেলা সাহেবের ক্যামেরা খোলা রেখেছিল তো, তখন ওনার সমুদ্র মনে হলো, সমুদ্রের ধারে আর কি নৌকার উপরে বসে আছে এরকম মনে হলো আর কি। যাই হোক, এবার হচ্ছে তা অ্যালোপ্যাথি যে ওষুধগুলো সেগুলো কিন্তু তার মধ্যে কিন্তু সিঙ্গেল মেডিসিন নেই, সব কিন্তু কম্বিনেশন ওষুধ। তাহলে কতগুলো একটা অ্যালোপ্যাথ ডাক্তার যখন 8টা 10টা 20টা ওষুধ যখন মানে একটা পেশেন্টকে দেয়, তখন সেখানে কতগুলো ওষুধের সংমিশ্রণ থাকে। তা অ্যালোপ্যাথির ক্ষেত্রে এটা কিন্তু দোষের না, কারণ অ্যালোপ্যাথ ট্রিট দ্য ডিজিজ, অ্যালোপ্যাথ ট্রিট দ্য ডিজিজ। আর যখন হোমিওপ্যাথি, কোনো হোমিওপ্যাথির ডাক্তার একসঙ্গে অনেকগুলো ওষুধ দেবে, সেটা কিন্তু আর হোমিওপ্যাথি থাকছে না। হোমিওপ্যাথি বাক্স থেকে দিলেও হবে না, হোমিওপ্যাথি ডাক্তারি পাস করার পরে সে ওষুধ দিলেও সেটা আর হোমিওপ্যাথি থাকছে না। কারণ হোমিওপ্যাথির যে 3টে মূল স্তম্ভ, সেই স্তম্ভগুলো কিন্তু নেই। অর্থাৎ সদৃশ বিধান মতে হচ্ছে না, দ্বিতীয় যেটা হচ্ছে সিঙ্গেল মেডিসিন হচ্ছে না। আর অ্যালোপ্যাথি ওষুধ যেটা দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হয় ক্রুড মেডিসিন, স্থূল মেডিসিন। তা স্থূল মেডিসিন যেগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ক্রিয়াগুলো করে স্থূল স্তরে। তা আর হোমিওপ্যাথিক ওষুধ আমরা প্রথম যখন বললাম যে সদৃশ বিধান, তাই সদৃশ বিধানটা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে ওরা যেমন অনেকগুলো, মানে আমি যদি হোমিওপ্যাথি 10টা ওষুধ বলি, তাহলে অন্তত 50টা সিঙ্গেল মেডিসিন হয়ে গেল, 50টা মেডিসিনের কম্বিনেশন এটা।
বা যেখানে কম্বিনেশন থাকবে, একাধিক ওষুধ থাকবে, সেটা আর হোমিওপ্যাথি থাকবে না। আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিসিন যেটা আমরা দেবো সেটা ডাইনামাইজেশন হবে, সূক্ষ্ম স্তরে হবে। অ্যালোপ্যাথিক ওষুধ স্থূল স্তরে ক্রিয়া করে। মাঝে একদিন নারায়ণবাবুর সঙ্গে কথা হয়েছিল, আমরা ওটা রেকর্ডও করেছিলাম। বলছিলেন যে কোন এক হোমিওপ্যাথ মানে মহিলা চিকিৎসক, তিনি বর্তমান যে প্রেজেন্ট যে সিলেবাস, যে ডিগ্রি, সেই ডিগ্রি পাস করে এসেছেন। এসে উনি কম্বিনেশন ওষুধ দেন। তাহলে কম্বিনেশন ওষুধ দিয়ে উনি খুব ভালো ভালো রেজাল্ট পেয়েছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, তারা তো রেজাল্ট পাচ্ছেন, রোগী নিরাময় হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, অ্যালোপ্যাথির মানে চিকিৎসা কি নিরাময় হয় না? তাহলে হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক কেন অ্যালোপ্যাথির কাছে যাবে? নিরাময় বলতে কি বোঝেন আপনারা? আরোগ্য বলতে কি বোঝেন? আবার স্যামুয়েল হ্যানিম্যান একটা কথা বলেছেন, আইডিয়াল কিওর। আইডিয়াল কিওর, তাহলে দেয়ার ইজ সো মেনি ডিফারেন্স বিটুইন কিওর অ্যান্ড আইডিয়াল কিওর, কিওর অ্যান্ড প্যালিয়েশন। একটা রোগী যন্ত্রণায় ছটফট করছে, অ্যালোপ্যাথি ডাক্তার তাকে বেলেডোনা ক্যাপসুল বা বেলেডোনা ইঞ্জেকশন দিয়ে তার পেটের যন্ত্রণাটা কমিয়ে দিল। তা কমে দিল, তার সাময়িকভাবে কমে গেল, তারপরে যা হবার হোক। ওই সময় পেশেন্ট যন্ত্রণা ছটফট করছিল, তা সে কিন্তু আরামটা পেল, অনেকটা সাথে সাথে আরাম পেল। তাহলে যারা এই যে কম্বিনেশন ওষুধ ব্যবহার করে, তা বর্তমান যুগে ওই আরো সহজ হয়ে গেছে। আমার পৃথিবীর একটা দেশ আছে জার্মান, যেখানে হোমিওপ্যাথি জন্ম হয়েছিল। সেই দেশের একটা কোম্পানি থেকে একটা ওষুধ আমাদের ভারতবর্ষ বাজারে খুব ব্যাপকভাবে প্রচলন হয়েছে। তার মার্কিং করা থেকে নাম্বার দিয়ে R1, R2, R3, R6, এবং সেটা হচ্ছে স্পেসিফিক কোন রোগের জন্য কত নাম্বার ব্যবহার করা হয়। এটা এক ধরনের চিকিৎসকরা করে, আরেক ধরনের চিকিৎসকরা করে নিজেরা বিভিন্ন ওষুধের মাদার টিনচার কম্বিনেশন করে ইউজ করে। তা তারা কি উপকার পায় না? আমি বলবো 100টার মধ্যে 100টাই উপকার পায়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমি কেন তাদের বিরোধিতাটা করছি? কেন তাদের বিরোধিতা করছি? এবার হচ্ছে, there is no difference between such physician and allopath. অ্যালোপ্যাথ চিকিৎসকদের সঙ্গে এই সমস্ত ন্যাচুরোপ্যাথদের কোনো মৌলিক পার্থক্য নেই। সেও আরাম পায়, ওষুধ দিয়ে রোগ ভালো হয়, প্রচুর পয়সা রোজগার করে। অ্যালোপ্যাথরা রোগ ভালো হয়, তার ওষুধ দিয়ে আরাম পায় পেশেন্ট। তাহলে আমরা কেন তাদের বিরুদ্ধে কথা বলবো? তাদের বিরুদ্ধে কথা বলবো এই জন্য, প্রথম হচ্ছে নীতিগতভাবে তারা হোমিওপ্যাথিক জগতের কলঙ্ক। অর্থাৎ হোমিওপ্যাথির যে মূল 3টে স্তম্ভের উপরে হোমিওপ্যাথি দাঁড়িয়ে, সেই মূল স্তম্ভকে তারা ফলো করছে না। এবার হচ্ছে তাদের যেটা আমরা কিওর বলি, তাদের কারো কিন্তু কিওর নেই। এই ধরনের হোমিওপ্যাথ যারা কম্বিনেশন ওষুধ ইউজ করে, পেটেন্ট ওষুধ ইউজ করে, তাদের কিন্তু কিওর হয় না।
তাদের হয় আরাম বোধ করে, কিছুদিন বাদে আবার হলো, 6 মাস 9 মাস পরে আবার হলো। তাদের চিকিৎসায় এবার হচ্ছে এই দুটো চিকিৎসার সঙ্গে সাদৃশ্য আছে। এই দুটো চিকিৎসকের সঙ্গে সাদৃশ্য হচ্ছে, একটা হচ্ছে তারা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করে, অ্যালোপ্যাথরাও প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করে। তারাও ক্রুড স্টেজে ওষুধ দেয়, ক্রুড ফর্মে ওষুধ দেয়, ক্রুড স্টেজে কাজ করে। আর এই টোরাপ্যাথরা যে ওষুধ মানে পদ্ধতিটা ব্যবহার করে সেটাও মানে ক্রুড স্টেজে ক্রিয়া করে এবং ওষুধটা ক্রুড ফর্মে হয়। তাদের সঙ্গে অ্যালোপ্যাথিদের কোনো পার্থক্য নেই। এবার হচ্ছে আমরা কেন হ্যানিম্যানের পদ্ধতিটা ফলো করব? আমরা হ্যানিম্যানের পদ্ধতিটা ফলো করব, আমরা যেমন মেটেরিয়া মেডিকা পড়ি তেমনি কিন্তু আমরা হোমিও ফিলোজফি পড়ি, হোমিও ক্রনিক ডিজিজ নিয়ে আমাদের পড়াশোনা আছে। তাহলে রোগটা কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা জানি। রোগটা সৃষ্টি হয় মনোজগৎ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, মনোজগতে যদি আনরেস্ট অবস্থা তৈরি হয়, সেইটা হচ্ছে সূক্ষ্ম স্তরে আমার যে রুগী হলো, সেই রুগীর সেই যে এফেক্টটা, তার এফেক্টটা বিভিন্ন অর্গানে এফেক্ট করে। আমাদের দৃষ্টিতে একটি মেয়ের তার জরায়ুতে ক্যান্সার হলো কি জরায়ুতে টিউমার হলো, তা আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে এই টিউমার হওয়ার পিছনে তার মনোজগতের একটা বিশৃঙ্খলা ছিল, তার রেজাল্টটা হচ্ছে তার দেহে মানে বাইরের জগতে বা ইন্টারনাল এক্সটার্নাল ম্যানিফেস্টেশন হলো, সেটা হচ্ছে জরায়ুতে ক্যান্সার বা টিউমার হওয়া। তা এটা হচ্ছে এফেক্ট অফ দা মানে ভাইটাল ফোর্স। তাহলে এখানে কিন্তু তার রোগ সৃষ্টি, এই যে তত্ত্বটা যদি মানি, তাহলে এই রোগ সৃষ্টির মূল কারণটা হচ্ছে মনোজগতে তার একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সেইটা বিশৃঙ্খলা তৈরি হয়ে সেটা কি হলো, সেটা তৈরি হয়ে মনোজগৎ থেকে আমার ক্রুড ফর্মে ক্রুড স্টেজে অর্গানিক কিছু পরিবর্তন হলো, আমার যে অর্গান সিস্টেমগুলো আছে সেখানে কিছু পরিবর্তন হলো। আপনারা জানেন যে এটা কিন্তু অ্যালোপ্যাথিক দৃষ্টিভঙ্গির কথা বলছি না, আমরা হোমিওপ্যাথি করি, হোমিওপ্যাথি চর্চা করছি, হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে বলছি যে আমাদের যেটা হচ্ছে সেটা কিন্তু মনোজগৎ থেকে বহির্জগতে, অর্থাৎ যেটা আমরা রোগ সৃষ্টির কারণ হিসাবে যেটা জানি সেটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি। আমি এর আগে একটা ক্লাসে বুঝিয়েছিলাম, মানে বোঝানোর চেষ্টা করেছিলাম, সেটা হচ্ছে আমার ভারতবর্ষের কথাই বলি। ভারতবর্ষ একটা দেশ, তার একটা সংবিধান আছে, সেই সংবিধান অনুযায়ী তার শাসন ব্যবস্থাটা হয় কেন্দ্র থেকে রাজ্যে। কোন একটা জাতীয় স্তরে পলিসি তৈরি হলে দিল্লিতে সে পলিসিটা তৈরি হয়, সেই পলিসিটা ভারতবর্ষের যতগুলো অঙ্গরাজ্য আছে সেখানে প্রয়োগ করা হয়। তাহলে এখানে কিন্তু সেন্ট্রাল টু পেরিফেরি। রোগ সৃষ্টি হচ্ছে নেচারের ধর্ম, রোগ সৃষ্টি হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি। তাহলে সেন্ট্রাল টু পেরিফেরি যখন রোগটা হয় তখন তার আরোগ্যটাই কিন্তু সেন্ট্রাল টু পেরিফেরি করতে হবে। তাহলে তার আরোগ্যটা হবে সেন্ট্রাল টু পেরিফেরি, অর্থাৎ তার রোগ সৃষ্টির মূল কারণ হচ্ছে মনোজগতে। মনোজগতে তার রোগ সৃষ্টি হয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে
তার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর। এবার হচ্ছে আমি যখন চিকিৎসাটা করব, আমি কি ওষুধ দেবো? আমি দেবো টোটালিটি অফ সিমটমসের বেসিসে সূক্ষ্ম মেডিসিন, যে মেডিসিনটা তার মধ্যে একটা ডাইনামিক পাওয়ার আছে, তার মধ্যে একটা ডাইনামিক পাওয়ার আছে। তবে এই যে আমার চিকিৎসা পদ্ধতি, সেটাও কিন্তু সেন্ট্রাল টু পেরিফেরি হলো। সেই চিকিৎসা পদ্ধতিটা কিন্তু হলো সেন্ট্রাল টু পেরিফেরি। তা সেন্ট্রাল টু পেরিফেরি, রোগ আরোগ্য হবে সেন্ট্রাল টু পেরিফেরি, রোগ সৃষ্টি হবে সেন্ট্রাল টু পেরিফেরি। এইবার হচ্ছে যে ক্রুড মেডিসিনগুলো আমাদের হোমিওপ্যাথিক জগতে যারা ব্যবহার করে, তাদের চিকিৎসাটা ধারাটা কি? আমাদের চিকিৎসা ধারা হলো সেন্ট্রাল টু পেরিফেরি। আরোগ্যের যে ধারাটা, সেটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি। আর ক্রুড মেডিসিনের ধর্মটা কি? পেরিফেরি টু সেন্টার, অর্থাৎ বাইরে থেকে ভিতরে। আমরা আমাদের চিকিৎসার পরে দেখা যায় কোনো রোগীর হিস্ট্রিতে যে সাপ্রেশন হিস্ট্রি থাকে, চাপা দেওয়ার কোনো ইতিহাস থাকে, আমাদের প্রপার মেডিসিন সিলেক্ট করার পরে দেখা যাবে সেটা মনোজগৎ থেকে বহির্জগতে এলো, তার একটা আউটার ম্যানিফেস্টেশন হলো, অর্থাৎ তার যে চাপা দেওয়ার যে জিনিসটা, সেটা সেন্ট্রাল টু পেরিফেরি, বাইরে পরিস্ফুটিত হলো। একটা রোগী ম্যাল ট্রিটমেন্ট করে, ম্যাল ট্রিটমেন্ট শুধু অ্যালোপ্যাথি করে তা না, হোমিওপ্যাথি ম্যাল ট্রিটমেন্ট করে। তাহলে ম্যাল ট্রিটমেন্ট করার পরে সে যে অ্যালোপ্যাথ যে সিস্টেমে চিকিৎসাটা করলো, তার ক্রিয়াটা কি? বহির্জগৎ থেকে অন্তর্জগতে, অর্থাৎ যে রোগটা হয়েছে তাকে ভিতরের দিকে পাঠিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হলো। সাময়িকভাবে আমার যেখানে স্কিন ডিজিজটা ছিল, সাময়িকভাবে ওটা উপশম হলো। এবার কিছুদিন বাদে আমার ভাইটাল ফোর্স রয়েছে দেহের মধ্যে, ভাইটাল ফোর্স বা আমার ডিজিজ ফোর্স, সেটা কি করবে? তারও ধর্ম হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি। আবার সে প্রেশার দিল বাইরে আসার জন্য। অনেক দিন ধরুন একটা স্কিন ডিজিজ, সেটা দ্যাট মে বি এক্সিমা, দ্যাট মে বি ইচিং অ্যান্ড ইরাপশন, কাউন্ট, যা হোক না কেন, সেটা আমি মলম টলম, হোমিওপ্যাথি বলুন অ্যালোপ্যাথি বলুন, আমি দুটো সিস্টেমকে সেম মনে করি। অর্থাৎ এই যে মিশ্রপ্যাথিক ওয়ার্ক প্র্যাকটিস যারা করে, তারা কিন্তু ওই, হ্যাঁ আমি আছি, দাঁড়ান, কে বলছেন? দাঁড়ান এক মিনিট, কে বলছেন? ক্লাস হচ্ছে। কখন হবে? এই আধ ঘন্টা 10 মিনিট পরে। ঠিক আছে। এবার হচ্ছে তাদের যেটা হলো, যেহেতু তারা বাইরের জিনিসটা ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, অর্থাৎ আমাদের ভাষায় যেটা চাপা দেওয়া হলো রোগটা, সে রোগটা আবার প্রকাশ পেল। এইবার আমরা কি বলেছিলাম? অনেকগুলো শব্দ। একটা শব্দ হচ্ছে কিওর, একটা বলেছিলাম আইডিয়াল কিওর, আরেকটা বলেছিলাম আরাম পাওয়া বা প্যালিয়েশন। তাহলে এটা কি হলো? এটা প্যালিয়েশন হলো। আরাম পেল রুগী, এটা হচ্ছে প্যালিয়েশন হলো। হোমিওপ্যাথের যেটা চিকিৎসা করে, নারায়ণবাবু রেফারেন্স অনুযায়ী আমি বলছি, নারায়ণবাবু এই কথাও বলেছিলেন, তাতে তো রোগ সারে। তারা বলছে, হ্যাঁ আমি বলছি 100 ভাগ সারে।
সারে বলতে আরাম বোধ করে, সেটা প্যালিয়েশন হয়, চাপা দেওয়া হয়। হোমিওপ্যাথি থিওরি অনুযায়ী সেটা কিন্তু সারল না। আমরা কিওর, আইডিয়াল কিওর, এই শব্দটার মানে কি দাঁড়ায়? আমরা কি পড়েছি অর্গান অফ মেডিসিনে? আমরা পড়েছি যে র্যাপিড, জেন্টেল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। র্যাপিড, জেন্টেল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। তাহলে র্যাপিড হবে, মৃদুভাবে হবে, আর কি আর হবে পার্মানেন্ট রেস্টোরেশন, স্থায়ীভাবে আরোগ্য। স্থায়ীভাবে আরোগ্য তার মানে স্বাস্থ্যের পূর্ব অবস্থায় ফিরে আসবে, আর আসবে না। আর হোমিওপ্যাথ যে কোয়াক প্র্যাকটিস যারা করে, সে বিএসএমএস হোক, এমডি হোক, আমি ওটাকে কোয়াক প্র্যাকটিস বলি, আমি ওটাকে টোরাপ্যাথি বলি, ওটা মিশ্রপ্যাথি বলি। ইট ইজ নট হোমিওপ্যাথি। আর যাই হোক, ইট ইজ নট হোমিওপ্যাথি। তা হোমিওপ্যাথি নয় এটা। সে যত বড় ডাক্তার হোক, যত টাকা ফি নিই, তাকে আমরা হোমিওপ্যাথ বলতে পারি না। কারণ হোমিওপ্যাথির যে মূল স্তম্ভ, যে মূল নীতি, সেই নীতি অনুযায়ী সে চিকিৎসাটা করছে না। তা সেটা প্রচুর টাকা রোজগার করতে পারে, প্রচুর টাকা রোজগার করুক, সেটা বিষয় নয়। বিষয়টা হচ্ছে মানবতার প্রশ্ন। তা মানে হোমিওপ্যাথির জগতে দুই ধরনের শয়তান আছে। একটা শয়তান আছে যারা নাকি তাদের মগজটা এতই গোবরে পোড়া, হোমিওপ্যাথির সূক্ষ্ম তত্ত্ব তাদের মাথায় ঢোকে না। অর্থাৎ আমি বহুবার ক্লাসে বলেছি যে একটা ভালো অ্যালোপ্যাথ হতে গেলে যত ঘন্টা পড়াশোনা করে, একটা সেই স্ট্যান্ডার্ডে একটা হোমিওপ্যাথ হতে গেলে তার চেয়ে 100 গুণ বেশি পড়াশোনা করতে হবে, তবে সে পিওর হোমিওপ্যাথি হতে পারে। তা পিওর হোমিওপ্যাথি তখনই হতে পারবে। তা এখন যে সমস্ত মাথায় নিরেট মাথা যাদের, তারা তাদের ওই পর্যন্ত জ্ঞান অর্জন করার মতো মানসিক শক্তি নেই, তাই তারা মিশ্রপ্যাথি করে। আরেক ধরনের শয়তান যারা আছে, তারা ওই অর্গানন পড়েছে, ফিজিওলজি পড়েছে, তারা ক্রনিক ডিজিজ পড়েছে, এবং হোমিওপ্যাথি কি সে সম্বন্ধে জানে। কিন্তু একটা রুগী দেখতে 2-3 ঘন্টা সময় লাগে, সেই সময়টা তারা দিতে রাজি নয়। আমাদের অর্গানন মেডিসিনে একটা কথা হ্যানিম্যান বলেছিলেন, সেটা হোমিওপ্যাথদের ক্ষেত্রে নয়। দি ফিজিশিয়ান অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু কিওর। একটা চিকিৎসক বলতে এখানে কিন্তু স্যামুয়েল হ্যানিম্যান শুধু হোমিওপ্যাথির কথা বলেনি। পৃথিবীর যত রকম চিকিৎসক আছে, প্রত্যেকের জন্য তিনি এই নীতি বাক্যটা বলেছিলেন যে ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন। এবার হচ্ছে আমরা কি শপথ নিয়েছিলাম চিকিৎসা জগতে আসার সময়? আমরা শপথ নিয়েছিলাম অর্গাননের ভার্সন অনুযায়ী, চিকিৎসকের একমাত্র উদ্দেশ্য রোগ নিরাময় করা, স্বাস্থ্যের পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা। আর তারা কি করছে? আফটার পাসিং দা মানে হোমিওপ্যাথিক কোর্স, তাদের অনলি মিশন হচ্ছে হাউ আর্ন টু মানি। তাতে মানে মানব সমাজ ধ্বংসের দিকে যাক, তার ক্ষতি হোক, দেহ মনে ক্ষতি হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি কি করে রোজগারটা করব, আমি বেশি বেশি করে কি করে রোজগারটা করব, সেটাই আমার একমাত্র উদ্দেশ্য। আমি ভুলে গেছি, আমি শপথ নিয়েছিলাম অর্গানন পড়ার সময়, দি ফিজিশিয়ান হাই অ্যান্ড অনলি মিশন ইজ টু রেস্টোর দ্য সিক টু কিওর। দি ফিজিশিয়ান only mission is to restore the sick to cure. There is no question of earning money
সেখানে কিন্তু অর্থ উপার্জনের পথ সম্বন্ধে কিন্তু কিছু নির্দেশ দেওয়া হয়নি। তাহলে সেখানে আমার তো যখন একটা পেট আছে, পেটের একটা জ্বালা আছে, আমি তো আমার পরিশ্রমের পারিশ্রমিক তো নেব, তাই বলে অসৎ পথে নেব? এটা কি কাম্য? আমাদের দেশে সংবিধান অনুযায়ী কেন্দ্র সরকার, রাজ্য সরকার তারা যখন শপথ নেয়, তারা কিন্তু শপথ বাক্য পাঠ করে। কেন্দ্রীয় সরকারের শপথ বাক্য পাঠ করে রাষ্ট্রপতি, রাজ্য সরকারের শপথ বাক্য পাঠ করায় রাজ্যপাল। সেখানে কি থাকে? আমরা সংবিধান, ভারতের পবিত্র সংবিধানকে মেনে চলি। তারপরে ভারতের পবিত্র সংবিধানে কি লেখা আছে? লেখা আছে তাদের ওই একই রকম, অনলি মিশন হচ্ছে মানব সেবা করা। যখন তারা শপথ বাক্য পাঠ করে তারা বিধানসভায় গেল, কেউ কেন্দ্রীয় মন্ত্রী হয়ে পার্লামেন্টে গেল, গিয়ে তারা তাদের অনলি মিশন হাউ টু আর্ন মানি। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সরকার মানে জনগণ উচ্ছনের যাক, জাহান নামে যাক, এনি হাও আমাকে কিছু রোজগার করতে হবে অসৎ পথে। তা আমাদের হোমিওপ্যাথরা কিন্তু অনেক হোমিওপ্যাথরা আছে, হ্যানিম্যান পুরনো হয়ে গেছে। যেহেতু আমরা মডার্ন সায়েন্সের জগতে বাস করি, সমস্ত সায়েন্সের ডেভেলপ হচ্ছে, তার মডিফিকেশন হচ্ছে, আমাদের হোমিওপ্যাথিরও মডিফিকেশন হচ্ছে। তা কি মডিফিকেশন হচ্ছে? টনিক তৈরি হচ্ছে, ওই R1 R2 R3 দিয়ে নাম্বারিং করে ওষুধ তৈরি হচ্ছে, খুব সহজে রুগীকে দেওয়া যায়, খুব পয়সা রোজগার করা যায়। তাই এইটা হচ্ছে কি, এটা কি মডিফিকেশন হলো? বিজ্ঞানের অগ্রগতি হলো? বিজ্ঞান কথাটা মানে হচ্ছে বিশেষ জ্ঞান। তা বিশেষ জ্ঞান যেটা আমরা অর্জন করি সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। যেটা চিরন্তন সত্য সেটা কিন্তু তাকে নতুনভাবে তৈরি করা যায় না, তার রিফর্মেশন হয় না, তার অবলুপ্তি ঘটে না। সেটা ইউনিভার্সাল ট্রুথ। আজ যা ছিল 1000 বছর আগে তাই ছিল, 1000 বছর পরে তাই থাকবে। মাধ্যাকর্ষণ শক্তি সেটা আপনার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। এর কি মডিফিকেশন হবে? না, এমন হতে পারে যে আমেরিকায় গেলে একরকম হবে, রাশিয়াতে গেলে একরকম হবে, ভারতবর্ষে এলে একরকম হবে, হিমালয়ের চূড়ায় গেলে একরকম হবে। এই যে মাধ্যাকর্ষণ শক্তি, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তো ইউনিভার্সাল ট্রুথ এরা চিরন্তন সত্য। তা পৃথিবীতে এরকম অসংখ্য বিজ্ঞানের বিষয় আছে যেটা কোনোদিন পরিবর্তন হয় না। পৃথিবীর একমাত্র চিকিৎসা পদ্ধতি যেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। আর কোন চিকিৎসা পদ্ধতি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যেটা ইউনিভার্সাল ট্রুথ। অ্যালোপ্যাথি চিকিৎসার জগতে তার কিন্তু নিত্য নতুন পরিবর্তন ঘটে। আমরা যখন ছোট ছিলাম তখন জানতাম সর্বরোগহর হচ্ছে পেনিসিলিন ইনজেকশন, পেনিসিলিন ট্যাবলেট, পেনিসিলিন মলম। বর্তমান যুগে আপনারা কি কেউ আর পেনিসিলিনের নাম জানেন? বর্তমান প্রজন্মের মানুষরা কিন্তু আর পেনিসিলিন নামটা জানে। তার মানে কি? তার পরিবর্তন ঘটছে, তার মডিফিকেশন হচ্ছে। কেন হচ্ছে? তাহলে বিজ্ঞানের দৃষ্টিতে ওটাই, অ্যালোপ্যাথ ইজ নট এ সাইন্টিফিক সিস্টেম অফ ট্রিটমেন্ট। কারণ সায়েন্স কোনোদিনই পরিবর্তন হয় না। হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে জল তৈরি হয়, হাইড্রোজেন অণু অক্সিজেনের অণু সংমিশ্রণে একটা প্রসেসে সেটা জল তৈরি হয়।
তাহলে 1000 বছর আগেও কিন্তু হাইড্রোজেন অক্সিজেন মিলে জল হতো, বর্তমানে হাইড্রোজেন অক্সিজেন নিয়ে জল হয়, আর 1000 বছর পরেও কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন মিলনে জল হবে। তাই এরকম হাজার হাজার না লক্ষ লক্ষ জিনিস আছে যেটা বিজ্ঞান, বিজ্ঞান মানে শাশ্বত সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তা ইউনিভার্সাল ট্রুথের আর রিফর্মেশন করা যায় না। তা পৃথিবীতে একমাত্র চিকিৎসা পদ্ধতি যেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যার কোনোদিন কোনো পরিবর্তন ঘটে না। স্যামুয়েল হ্যানিম্যান তার আমলে যেভাবে চিকিৎসা হতো আজও সেইভাবে চিকিৎসা হয়, 1000 বছর পরেও ঠিক সেইভাবে চিকিৎসা হবে। হ্যানিম্যানের আমলে অ্যাকোনাইট, বেলেডোনা, আর্সেনিক, রাস্টক, নাক্স ভূমিকা যে সমস্ত গুণাবলী ছিল, যে সমস্ত ড্রাগ প্রুভিং এর যে রেজাল্ট ছিল, বর্তমান যুগে সেই একই রেজাল্ট, 1000 বছর পরে কিন্তু একই রেজাল্ট হবে। তবে হোমিওপ্যাথির অগ্রগতিটা কিভাবে হলো? হোমিওপ্যাথির অগ্রগতি অবশ্যই হয়েছে। আমরা জানি স্যামুয়েল হ্যানিম্যান নিজে মাত্র 27টা ওষুধ তিনি ড্রাগ প্রুভিং করেছিলেন। বর্তমান যুগে হোমিওপ্যাথি ওষুধের সংখ্যা কত? 8000। আরো 2-4 বছর পরে আরো সংখ্যা বাড়বে। তো এটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, ওষুধের সংখ্যা বাড়াটা ইমপ্রুভমেন্ট। অর্থাৎ স্যামুয়েল হ্যানিম্যান যেই সিস্টেমে ড্রাগ প্রুভিংটা করে গিয়েছিল, সেই পদ্ধতিতে পৃথিবীতে অনেক দেশ আছে বা বিভিন্ন দেশের ড্রাগ প্রুভিং হয়। সে দেশের ভেষজ দিয়ে, এক এক দেশে এক রকম ভেষজ আছে, সেই ভেষজ দিয়ে তাদের ড্রাগ প্রুভিংটা হয়। তবে ডেভেলপ যে হোমিওপ্যাথি হচ্ছে না তা না, ডেভেলপ হচ্ছে। সেটা হচ্ছে তার রেমেডি বা ড্রাগের সংখ্যা বেড়ে যাচ্ছে। ভারতবর্ষে এক সময় এখনো আছে আয়ুর্বেদিক চিকিৎসা খুব প্রসার ছিল। ভারতবর্ষের অনেক কিছু গাছগাছরা আছে যেগুলো খুব ধনন্তরী কাজ করে। এবার কিছু কিছু হোমিওপ্যাথি ডাক্তাররা তারা মনে করলেন যে এই সমস্ত ওষুধে যখন আয়ুর্বেদিক সিস্টেমে ভালো কাজ করে, তাহলে আমরা এটাকে হোমিওপ্যাথি সিস্টেমে ড্রাগ প্রুভিং করতে পারি। তা হোমিওপ্যাথি সিস্টেমে তারা ড্রাগ প্রুভিং করে কিছু কিছু নতুন নতুন ওষুধ তারা আবিষ্কার করেছে, যারা যেটাকে আমরা বলি ইন্ডিয়ান ড্রাগ। হোমিওপ্যাথি মেডিকেয়াতে আপনারা অনেক সময় ইন্ডিয়ান ড্রাগের ড্রাগ পিকচার পাবেন। তাহলে এগুলো হচ্ছে পরিবর্তন। কিন্তু যদি কেউ বলে অ্যাকোনাইট, বেলেডোনা, ব্রাইনিয়া সংমিশ্রণে ওষুধ দেওয়াটা গবেষণালব্ধ ফল, অথবা হোমিওপ্যাথি ইনজেকশন গবেষণালব্ধ ফল, তাহলে সেটাকে কখনই বিজ্ঞান ভিত্তিক বলে অনুমোদন দেওয়া যায় না। কারণ হচ্ছে হোমিওপ্যাথিক বিজ্ঞানে যে কথাটা আছে, সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন, এবং দ্যাট মাস্ট বি ডাইনামাইজেশন, অর্থাৎ সূক্ষ্ম স্তরে তার ওষুধটা তৈরি করতে হবে। তা সূক্ষ্ম স্তরে ওষুধ তৈরি করাটা এটা 1000 বছর আগে মানে অত বছর আগে আবিষ্কার হয়নি। তা মানে 250-300 বছর আগে হ্যানিম্যান এই থিওরিটা আবিষ্কার করেছেন। কিন্তু বর্তমানে সেটার কোনো পরিবর্তন হয়নি, ভবিষ্যতে কোনো পরিবর্তন হবে না। সুতরাং হোমিওপ্যাথি ইজ এ পিওর সায়েন্স। হোমিওপ্যাথি বাদে আর কোনো চিকিৎসা পদ্ধতি নেই যেটা হচ্ছে পিওর সায়েন্স। এবার হচ্ছে আমরা আবার আমাদের যে দিকপাল, হোমিওপ্যাথি জগতে যে সমস্ত দিকপাল, তারা আবার বলছেন যে হোমিওপ্যাথি ইজ এ কম্বিনেশন অফ সায়েন্স অ্যান্ড আর্ট। হোমিওপ্যাথি হচ্ছে একটা বিজ্ঞান আর কলা, বিজ্ঞান আর কলার সংমিশ্রণে একটা চিকিৎসা পদ্ধতি। তাহলে বিজ্ঞান কোনটুকু? বিজ্ঞান হচ্ছে ডাইনামাইজেশন, পোটেন্টাইজেশন, তারপরে হচ্ছে মিনিমাম ডোজ, সিমিলে বা স্কিউডেন্টা, এটা বিজ্ঞান। আবার
আমরা যেটা আমাদের বেসিক বিষয় ভাইটাল ফোর্স, তাহলে ভাইটাল ফোর্সটা হচ্ছে ফিলোসফি, এটা কিন্তু দর্শন। কারণ ভাইটাল ফোর্সকে আমরা মাইক্রোস্কোপে দেখতে পাই, ভাইটাল ফোর্সের এফেক্টটা দেখতে পাই। তাহলে হোমিওপ্যাথি হচ্ছে কম্বিনেশন অফ সায়েন্স অ্যান্ড আর্ট, তাহলে এর একটা আর্টের বিষয় আছে। এবার হচ্ছে মাঝে বোধহয় ইসলাম সাহেব একটা প্রশ্ন করেছিলেন যে আমরা অনেক যখন পড়তে যাই তখন অনেকগুলো ওষুধের সিমিলারিটি দেখি, তাহলে কোন ওষুধটা দেবো? আমি যখন রুগী লিপি তৈরি করব তখন দেখা যায় রুগী লিপিতে আমার অসংখ্য মেডিসিনের সিমটমসগুলো চোখের সামনে ভেসে উঠছে, অথচ হোমিওপ্যাথি বলছে যে একটা মাত্র ওষুধ দিতে হবে। তাহলে আমরা এই ওষুধগুলো কিভাবে প্রয়োগ করব? আমরা এই বিষয়ে অনেকবার ক্লাস করেছি, ভিডিও করেছি, যে সেটা হচ্ছে হোমিওপ্যাথির চিকিৎসার সাফল্যের চাবিকাঠি। হোমিওপ্যাথির চিকিৎসার সাফল্যের চাবিকাঠিটা কি? সেটা হচ্ছে রোগী লিপি তৈরি করা, কেস টেকিং। যে যত ভালো কেস টেকিং করতে পারবে সে তত ভালো হোমিওপ্যাথি ডাক্তার। কারণটা হচ্ছে কেস টেকিং এর উপরে কিন্তু ড্রাগ পিকচারটা আসবে। আপনি যদি ভুল কেস টেকিং করেন তাহলে ভুল ড্রাগ পিকচার আসবে, আপনি যদি সঠিক কেস টেকিং করেন তবে সঠিক পিকচার আসবে। অনেকে রেডার 10 ইউজ করেন। তা রেডার 10টা কি? রেডার 10 হচ্ছে একটা সফটওয়্যার। তো সেই সফটওয়্যারটা আপনার ওষুধ নির্দেশ করবে। এবার যদি আপনি ভুল কেস টেকিং করেন, রেডার 10 কি আপনাকে সঠিক মানে রিডিংটা দেবে না। তাহলে সঠিক রিডিংটা যদি আপনাকে পেতে হয় আপনি রেডার 10 ব্যবহার করুন বা রেডার 8 ব্যবহার করুন। আপনার আচ্ছা, সবাই কি রেডার 10 সম্বন্ধে জানা আছে? একটু যে না জানেন একটু বলুন। নারায়ণবাবু, আপনার নিশ্চয়ই জানা আছে রেডার 10? হ্যাঁ, মাইক্রোফোনটা খুলে একটু বলুন না প্লিজ। স্যার বলুন। রেডার 10 সম্বন্ধে আইডিয়া আছে? হ্যালো। হ্যাঁ বলছি, রেডার 10 সম্বন্ধে আইডিয়া আছে? না স্যার, রেডার 10 হচ্ছে, না ওটা আমার আইডিয়া নেই স্যার। রেডার 10টা একটা হোমিওপ্যাথি সফটওয়্যার। বোম্বেতে পাওয়া যায়, বাংলাদেশে ওটা কিনতে বলতে পারছি না। না, বোম্বেতে পাওয়া যায়, বাংলাদেশে কিনতে পাওয়া যায়। আমাদের গৌতম বাবুর একটা আছে রেডার 10 সফটওয়্যার কেনা আছে। হ্যাঁ, তার রেডার 10টা হচ্ছে আপনাকে একটা সফটওয়্যার, সেখানে আপনি সিমটমগুলি দিলে আপনাকে ওষুধ সিলেকশন করবে। বুঝতে পারলেন? সবার ক্লিয়ার হয়েছে? তা রেডার 10টা হচ্ছে এক ধরনের হোমিওপ্যাথি সফটওয়্যার। কম্পিউটারে ফেললে আপনাকে সিমটম যেগুলো পুট করতে হবে, পুট করার পরে আপনাকে মেডিসিনটা বলে দেবে। যা আমরা যেমন অঙ্ক বসে গ্রেডিং সিস্টেমটা ঠিক করি, এভ্যালুয়েশন অফ সিমটমস করি নিজেরা হাতে কলমে, আমি আরেকটা সিস্টেম করেছি, সেটা অনলাইনে আপনাদের দেখানো যাবে না। সেটা হচ্ছে মানে ফিজিক্যালি ওটা দেখাতে হবে। সেটা গ্রেডিং সিস্টেমে এভ্যালুয়েশন করে। যাই হোক, সেটা আমি একটা ভিডিও করেছি অঙ্ক বসে চিকিৎসা, তা সেটা ওইভাবে সিলেকশন করা হয়। যাই হোক, আর এবার হচ্ছে বাংলাদেশে মার্কেটে পাওয়া যায় রেডার 10, রেডার 8। আর গৌতমবাবু আমাদের বোম্বে থেকে, বোম্বে তো এখন মুম্বাই বলে, তাই ওখান থেকে একটা রেডার 8 না রেডার 10 উনি একটা কিনেছেন, বেশ কয়েক হাজার টাকা নিয়েছে। তা এখন রেডার 10 দিয়ে কিন্তু আপনি সঠিক ওষুধ নির্বাচন করতে পারবেন না। কম্পিউটার মানে কি? কম্পিউটার শব্দটা মানেটা হচ্ছে গণিতক, আপনাকে মানে হিসাব বলে দেয়। তা আপনি যদি পুটটা করেন, ভুল পুট করেন, তাহলে আপনাকে ভুল রেজাল্টটা দেবে।
তাহলে রেডার টেন দিয়ে কিন্তু সঠিক ওষুধ নির্বাচন করা যাবে না। রেডার টেন দিয়ে সঠিক ওষুধ নির্বাচন করা যাবে না। তাহলে আপনাকে রেডার টেন দিয়ে সঠিক ওষুধ হবে কখন? যখন আপনার কেস টেকিংটা সঠিক হবে, নিখুঁত হবে। তাহলে কেস টেকিংটা কি? এটা কিন্তু বিজ্ঞান না। কেস টেকিং হচ্ছে একটা আর্ট। এটা হচ্ছে আর্টের মধ্যে পড়ে। আর এই আর্টটা যে যত ভালো রপ্ত করতে পারে সে তত ভালো হোমিওপ্যাথ ডাক্তার। তা আমি কিন্তু শুরু থেকে, আমাদের ক্লাসের শুরু থেকে যে কাজটা আমি করেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকে কেস টেকিং একটা ফরম্যাট দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম যে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদেরকে আপনারা কেস টেকিং করে আমার কাছে পাঠান, আমি ওষুধটা সিলেকশন করে দেবো। আর তারপরে আরেকটা প্রস্তাব আমি দিয়েছিলাম, যেটা গৌতমবাবু ভাষণ অনুযায়ী উনি বলছিলেন যে আমরা যদি রুগী যেরকম অনলাইনে ক্লাস হয় তেমনি অনলাইনে যদি রুগীর সঙ্গে আমাদের কথোপকথন হয়, তা আমরা সেইভাবে তাহলে আমরা চেষ্টা করেছি, আমরা টেস্টিংটা করতে পারছি না। তাহলে আপনি টেস্টিংটা করলেন, আমরা শুনলাম, আমরা রেকর্ড রাখলাম, আবার ওই সময় কথোপকথনের সময় আমরা লিখব, রেকর্ডটা রাখবো। তা আপনি সিলেকশন করে দেবেন এবং ব্যাখ্যা করে দেবেন কেন কোন ওষুধটা সিলেকশন করা হবে। তা এই ব্যাপারে এ পর্যন্ত আমাদের কোনো স্টুডেন্টের কাছ থেকে সেরকম কোনো রেসপন্স পাইনি, কেউ এ ব্যাপারে ইন্টারেস্টেড না। আর আমার অত পরিশ্রম করার বয়সও নেই। আমি তবু বলেছিলাম যে আপনাদের জন্য আমি পরিশ্রমটা করতে রাজি আছি, কিন্তু আপনারা যখন চাইছেন না তো আমার অত খরচ নেই। এবার হচ্ছে একমাত্র নবীনবাবু আমাকে একটা রুগী দেখিয়েছেন, সেটা আমি রেকর্ড করেছিলাম, রেকর্ড করে ইউটিউবে আপলোডও করেছিলাম, আপনারা অনেকে হয়তো দেখেছেন। আর আরেকটা পেশেন্ট, ভদ্রলোক হচ্ছে রিজার্ভ ব্যাংকে চাকরি করে, ভদ্রলোক থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে, এই সরি মহীশূরে। মহীশূরে আমাদের রিজার্ভ ব্যাংকে একটা ব্রাঞ্চ আছে। তা সেই ভদ্রলোকে একটা কেস হিস্ট্রি আমি করে আপলোড করি, কাউকে আমি লিঙ্ক পাঠাইনি। তা অনেকে অবশ্য দেখেছে। এবার হচ্ছে যে আমরা যেটা বলছি যে নারায়ণবাবু ওই প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি, যে আপনার যে ভদ্র মহিলা যে কম্বিনেশন ওষুধ ব্যবহার করে বলছি যে ভালো রেজাল্ট পান। হ্যাঁ, ভালো বলতে কীরকম ভালো? ভালো বলতে সাময়িকভাবে সে রোগটা দেখা যায় না। রুগী মনে করলো আমার আরাম পেয়েছি যখন, তখন আমি ভালো, তা আরাম সে পেয়েছে। এবার হচ্ছে হোমিওপ্যাথিক থিওরি অনুযায়ী এই রোগটার পরিণতি কি হবে? এই রোগটার পরিণতি যেটা হবে, অন্যভাবে উদাহরণ দিয়ে বলেছিলাম, ধরুন আমরা আমাদের দেশে যে সমস্ত সব নদী নয়, বেশিরভাগ নদী যেগুলো হয় তার উৎসটা হচ্ছে পাহাড়ে, তার এন্ড হচ্ছে কোথায়? সমুদ্র। এই মাঝে যে পথগুলো, এই পথগুলো কখনো দেখা যায় স্রোত শ্রেণী তীব্র বেগে স্রোত বইছে, কোথাও দেখা যায় সমভূমিতে যখন আসে তখন স্রোতটা মৃদু হয়, স্রোত থাকে মৃদু হয়। আর হরিদ্বার বা তারও উত্তরে যদি যান, সেখানে কোনো মানুষ ওখানে দাঁড়াতে পারবে না, তাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। সে হয়তো হরিদ্বারে ওই জলে পতিত হলো, দেখা যাবে কলকাতায় এসে ভেসে উঠল, এরকম একটা অবস্থা। তা এই রোগ রুগীর দেহে কি হচ্ছে, তা রোগের উৎসটা হচ্ছে সেন্ট্রাল থেকে। আমরা জানি রোগটা উৎপত্তি হবে সেন্ট্রালে, আর সেন্ট্রাল থেকে যাবে পেরিফেরিতে। এবার সেন্ট্রাল থেকে পেরিফেরিতে এলো, তিনজন চিকিৎসক তিন রকম চিকিৎসা করলো। একজন হোমিওপ্যাথি করলো, একজন অ্যালোপ্যাথি করলো, আর একজন হোমিওপ্যাথি ওয়ার্ক প্র্যাকটিস করলো, মিক্সোপ্যাথি বা সোয়াপ্যাথি
বা হেতুড়ি চিকিৎসা যাই বলুন না কেন সেই করবে। এবার তিনজনের রেজাল্ট কিরকম হবে? যে অ্যালোপ্যাথি করলো সে কি করলো? প্যালিয়েটিভ ট্রিটমেন্ট করলো, অর্থাৎ এক্সটার্নাল মলম লোশন সমস্ত দিল। সে তার ফাংশনটা কি হলো? তার ফাংশনটা হলো রোগটা সৃষ্টি হয়েছে সেন্ট্রাল টু পেরিফেরি, সে পেরিফেরি টু সেন্ট্রালে পাঠিয়ে দিল, অর্থাৎ ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর তাকে আর দেখা গেল না। যারা প্র্যাকটিস করেন 10 বছর 15 বছর যারা প্র্যাকটিস করেছেন, তাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তারা দেখতে পাবেন যে অ্যালোপ্যাথি হোক আর হোমিওপ্যাথি প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হোক, দুটো কিন্তু আমি প্রথমেই বলেছি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আর হোমিওপ্যাথি প্যালিয়েটিভ ট্রিটমেন্ট সেম প্যাটার্নে। ওরা ক্রুড স্টেজে ওষুধ দেয়, ক্রুড স্টেজে কাজ করে, তাদের ডাইনামিক স্টেজে কাজ হয় না। তাহলে রোগটা মলম দিলাম, লোশন দিলাম, বিভিন্ন রকম কম্বিনেশন ওষুধ দিলাম, দেওয়ার পরে দেখা গেল কয়েকদিনের মধ্যে সেই চুলকনি, পাতলা দাগ, একজিমা যাই হোক না কেন, এক্সটার্নাল রিডাকশন যাই হোক না কেন, সেগুলো কমে গেল। কমে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন, খুব খেয়াল করে লক্ষ্য করবেন, মনে হয় যেন তার সেই উদ্বেগগুলো চামড়ার ভিতরে আছে এবং হাত দিলে ঠেকবে কিন্তু চুল কাটছে না। আপনারা বাস্তব জীবনে এটা দেখতে পাবেন। তাহলে এরা কি করলো? যেটা নদীর কথা বললাম, নদীতে একটা বাঁধ দেওয়া হলো। খরস্রোতা একটা নদীতে বাঁধ দিলে কি হবে? তাহলে জলটা কিন্তু আর বইতে পারবে না বাধা পেলে। বাধা পেলে কি হবে? ব্যাক করবে সেন্ট্রালের দিকে। এই ব্যাক করার সময় তার আশেপাশে যে সমস্ত ভূমি আছে সেগুলোকে ভাসিয়ে নিয়ে যাবে। তাহলে অ্যালোপ্যাথি চিকিৎসায় যেটা হলো সেটা একটা বাঁধ দেওয়া হলো। সে বাঁধ দেওয়ার ফলে কি হলো? অর্থাৎ সেন্ট্রাল থেকে পেরিফেরিতে গেল, পেরিফেরিতে আর তাকে বেরোতে দিল না। বেরোতে না দেওয়ার ফলে কি হলো? সে ভিতরে চলে গেল, আবার সেন্ট্রালে চলে গেল। তাহলে অপোজিট হলো। তার অপোজিট হওয়ার ফলে সেখানে তো থেমে থাকবে না, একটা গতিশীল জিনিস, সে থেমে থাকবে না, সে চলে যাবে ভিতরে। ভিতরে গিয়ে তার যে আশপাশে সেটা ভাসিয়ে দেবে, আশপাশে অঞ্চলটা ভাসিয়ে দেবে। তাহলে আশপাশের অঞ্চলটা যখন ভাসিয়ে দেবে, অর্থাৎ অ্যালোপ্যাথিক বা চোরাপ্যাথি, আমি শুরুতেই বলেছি দুটো একই সিস্টেম। তারা বাধা দিল, বাধা দেওয়ার ফলে কি হলো? পেরিফেরি থেকে আবার সেন্ট্রালের দিকে তার গতিটা চলে গেল। আর সেখানে ইন্টারনাল যে সমস্ত অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে ড্যামেজ করে ভাসিয়ে দিল। নদীর বাঁধ দেওয়ার ফলে যখন আশেপাশে অঞ্চল ভাসিয়ে দেয়, তার দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তার ড্যামেজ করে দিল। কিছুদিন বাদে সেই ওষুধের ক্রিয়াটা যখন নষ্ট হয়ে গেল, রোগটা তখন আবার সেন্ট্রাল টু পেরিফেরির দিকে ধাওয়া করল, অর্থাৎ আবার এলো। যেটা রুগীরা বলে, ডাক্তারবাবু, মানে আমাদের কাছে হোক, যে ডাক্তারের কাছে হোক, গেলে বলছে, ডাক্তার আমার এই জিনিসটা হয়েছিল, এটা দেখা গেল 5-6 মাস আমি ভালো ছিল, আবার হয়েছে। তাহলে কি হলো? তখন যখন ওষুধের ক্রিয়াটা কমে গেল, তখন কিন্তু আবার সেন্ট্রাল টু পেরিফেরির দিকে এলো। এইভাবে চলতে থাকবে অহর্নিশি। তাহলে অ্যাজ পার হোমিওপ্যাথি অর্গানন অফ মেডিসিন, ইজ ইট আইডিয়াল কিওর? এটা কি আইডিয়াল কিওর? এটা আইডিয়াল কিওর হবে না। আবার যেটা আমি প্রথমেই বলেছি যে হেতুরের ডাক্তার বা কোয়াক ডাক্তার বা মিক্সড আছে। হেতুরি বলতে আমি হোটেলের প্রথমে মানেটা হচ্ছে যারা হাতড়িয়ে বেড়ায়। যারা হাতড়িয়ে বেড়ায় তারা হোমিওপ্যাথি হতে পারে, অ্যালোপ্যাথি হতে পারে, যে কোনো প্যাথি হতে পারে। যারা হাতড়িয়ে বেড়ায় তারা হচ্ছে, তারা কোনো সিস্টেম পড়াশোনা করেনি। যেহেতু পড়াশোনা করেনি, এই জন্য তারা হাতড়িয়ে বেড়ায়, সেই জন্য তাদের নাম হয়েছে হেতুরে। তা এরা যে ট্রিটমেন্টটা করে, আবারও পরিষ্কার করে বলছি, ওই মডার্ন সায়েন্সে আপনার
যে ডিগ্রি আছে, মডার্ন যে ডিগ্রিগুলো আছে, বিএসএমএস, বিএসএমএস, এটা পাশ করলেই কিন্তু পিওর হোমিওপ্যাথি হলো না। এই ধরনের চিকিৎসক যারা আছে তারা মানে একাডেমি কোয়ালিফাইড হলো, আমরা বলবো সেও হেতুরে, কারণ হেতুরে বলেই কিন্তু সে হাত দিয়ে বেড়ায়, যার ফলে হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করতে সে শিখে উঠতে পারেনি। তা এখন এই দুটো ক্ষেত্রেই কিন্তু কি হবে, ইন্টারনাল ডিসেসমেন্টটা হবে। যেহেতু সে বাধাপ্রাপ্ত হচ্ছে, বাধাপ্রাপ্ত হয়ে, কারণ রোগের ধর্মটা হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি। রোগের উৎস কোথায়? মনোজগতে হচ্ছে রোগের উৎস। রোগের উৎস মনোজগৎ থেকে বহির্জগতে যখন আসবে, অর্থাৎ সেন্ট্রাল টু পেরিফেরি আসবে, সেখানে যে কোনোভাবে বাধা পেলে সে তখন আটকে গিয়ে ইন্টারনাল ডিসেসমেন্টটা সৃষ্টি করবে। আর হোমিওপ্যাথির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তার চিকিৎসা পদ্ধতিটাও হচ্ছে সেন্ট্রাল টু পেরিফেরি, অর্থাৎ তার ক্রিয়াটা শুরু হয় মনোজগতে। মনোজগতে যখন ক্রিয়া শুরু হয়, অর্থাৎ সূক্ষ্ম জগতে, সূক্ষ্ম জগৎ থেকে সে তার গতিটা যায় স্থূল জগতের দিকে, অর্থাৎ এক্সটার্নাল যে ম্যানিফেস্টেশনটা হয়েছে সেখানে তার প্রভাবটা হবে। আর এই জন্যই কিন্তু দেখা যায় হোমিওপ্যাথি চিকিৎসা করার ফলে, সূক্ষ্ম মেডিসিন দেওয়ার ফলে, সিঙ্গেল মেডিসিন দেওয়ার ফলে যার যে সমস্ত রোগগুলো চাপা পড়া ছিল সেগুলো বহিঃপ্রকাশ ঘটে। আর বহিঃপ্রকাশ যখন ঘটে তখন বুঝতে হবে ইট ইজ এ সাইন অফ কিওর। দ্যাট মিনস আইডিয়াল কিওর। আইডিয়াল কিওর আমাদের একটা ডেফিনিশন আছে, সেই আইডিয়াল কিওর দিকে সে তার গতিটা হলো। এই জন্য অনেক সময় দেখা যায় হোমিওপ্যাথি প্রপার সিলেকশন হলে মেডিসিনাল একটা অ্যাগ্রাভেশন হয়। আর যারা হোমিওপ্যাথ তারা জানে যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন ইজ গুড ফর দ্য পেশেন্ট, অর্থাৎ পিওর আরোগ্যের একটা সিম্বল। আমি একটা ক্লাসে একটা 12 অবজারভেশনের ক্লাস করেছিলাম, তার নোটও সবাইকে পাঠিয়েছিলাম। আবার অনেকে আমার কাছ থেকে যারা কাছাকাছি আছে, আমার বাড়ির কাছাকাছি, তারা জেরক্স করে নিয়ে। তা এই 12 অবজারভেশন অনুযায়ী আমরা বুঝতে পারবো রোগীটা কেমনভাবে আরোগ্য হবে। আর একটা ভুয়া কথা আছে, সেই ভুয়া কথাটা সৃষ্টিকর্তা হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তাররা, অর্থাৎ ওই হেতুরি বা কোয়াক ডাক্তাররা বা চোরাপ্যাথরা। তারা যখন রেজাল্ট পায় না তখন বলে কি যে হোমিওপ্যাথিক ওষুধ ধীরে ধীরে কাজ করে। তা হোমিওপ্যাথিক ওষুধ ধীরে ধীরে কাজ করে না। পৃথিবীর যত রকম সিস্টেম অফ ট্রিটমেন্ট আছে সবচেয়ে দ্রুত কাজ করে হোমিওপ্যাথি, সবচেয়ে দ্রুত। যারা প্র্যাকটিস করছেন তারা দেখতে পাবেন, তাদের জীবনের অভিজ্ঞতা থেকে দেখতে পাবেন বহু জটিল জটিল কঠিন কঠিন রোগ যেটা অ্যালোপ্যাথির 3 মাস 4 মাস সময় লাগে, সেটা হোমিওপ্যাথি 1-2 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। আমি এক ক্লাসে একটা উন্মাদ রোগের চিকিৎসা সম্বন্ধে বলেছিলাম যে তার মরফিন ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতে পারিনি, তার মানে নানা রকম ঘুমের ওষুধ দিয়ে তাকে ঘুম পাড়াতে পারিনি, কিন্তু 1 ডোজ হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার পরে 5 মিনিটের মধ্যে তার ঘুম হয়, গভীর ঘুম। তারপরের দিন তার ঘুম ভাঙে, ঘুম ভাঙার পরে সে সম্পূর্ণ সুস্থ, এবং তা যতদিন সে বেঁচে ছিল সে সম্পূর্ণ সুস্থ অবস্থা নিয়ে। আমার পাশের ঘরে একজন পেশেন্ট ছিল, একটা অ্যাক্সিডেন্টে ওই ব্রেনে রক্ত জমে যায়। রক্ত জমে যাওয়ার পরে আমি তাকে নিয়ে গিয়েছিলাম ওই ওটা মুকুন্দপুরে RN ট্যাগর হসপিটালে। 15-16 দিন কোমাতে ছিল। কোমা থেকে যখন জ্ঞান ফিরল তারপরে সে বদ্ধ উন্মাদ। তা সেই বদ্ধ উন্মাদকে আবার পাগলাগারদে ভর্তি করা হয়েছিল।
পাগলা গারদে ভর্তি করার পরে তার 15-20 দিনে কোনো উন্নতি করতে পারিনি। মাঝখান থেকে সেই ভদ্রলোক মানে ছেলেটির বাবা 11 লাখ টাকা খরচ করেছে, তাতেও সুস্থ করতে পারিনি। তা আমি তাকে 2টো ডোজ মেডিসিন দিয়ে, তারও ওরকম ঘুম হতো না। 2 মিনিটের মধ্যে তার ঘুম হলো। সকালবেলা ওষুধ দিয়েছিলাম, 2 মিনিটে ঘুম হলো, আর সন্ধ্যা 6টার সময় তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে সে সেই বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে গেল। তারপরে সুস্থ, সেই যে সুস্থ হয়েছে আজকে 7-8 বছর বলে হলো। তারপরে সে একটা ভালো চাকরি করতো, মানে মেরিন ইঞ্জিনিয়ার। তারপরে সে চাকরিতে জয়েন করলো, তারপরে বিয়ে করলো, তারপরে একটা মেয়ে হলো। এই মাসখানিক আগে, মাস 2-3 আগে তার একটা ছেলেও হয়েছে। তা এই অবস্থায় যে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে হোমিওপ্যাথিক ওষুধ মানে সবচেয়ে, পৃথিবীর যত রকম চিকিৎসা পদ্ধতি আছে সবচেয়ে দ্রুত কাজ করে। আচ্ছা, যাই হোক, আমি এখানে শেষ করছি, কারণ আমার একটা পেশেন্ট এসছে। হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, বলুন বলুন। হ্যালো স্যার। হ্যাঁ বলুন বলুন, আমি শুনছি, আমি বলুন। বলছি না, আপনি একটা কথা বললেন না যে আমি আপনাকে বলেছি যে মিশ্রপাথিতে ভালো কাজ হয়। না না, স্যার এই কথা আমি আপনাকে তো বলিনি।